পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা পরিবেশ প্রশ্ন সেট 1 পরিবেশ মডেল প্রশ্ন 2025 পঞ্চম শ্রেণীর জন্য এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। বালুরঘাট গার্লস হাই স্কুল, স্কুলের নামটি হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুল। এটি 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এটা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার পঞ্চম শ্রেণীর যে 2025 সনের যে প্রশ্ন সেখান থেকে নেওয়া। এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, আর স্কুল নম্বর 1। আমি পর্যায়ক্রমে এরকম আরও 15টি স্কুলের প্রশ্ন সমাধান দেব। কাজেই তোমরা যত এই চ্যানেলের সাথে থাকবে ততই তোমরা উপকৃত হবে। সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে। এখানে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা, আর এখানে বিদ্যালয়ের নাম। তাহলে আমরা প্রশ্ন দেখেছি, এখানে এক এক করে টোটাল 5 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে এবং টোটাল 50 মার্কের প্রশ্ন। এটা দেখো, এক কথায় প্রশ্ন 10, এমসিকিউ 10, 20, আর তোমার স্তম্ভ মিলকরণ 20 আর 25, আর গিয়া হলো তোমার 2 মার্কের প্রশ্ন 5টি, 10 মার্ক 30, আর এখানে 15 মার্কের 45। হ্যাঁ, আর এখানে টোটাল 50, এই সব কিছু মিলে। যাই হোক, এবারে সরাসরি চলে যাচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বরের প্রথম প্রশ্ন 1-1 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হ্যাঁ, কক্ষপথ বলতে কি বুঝো? তাহলে কক্ষপথ কি? কক্ষপথ হচ্ছে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকেই কক্ষপথ বলে। তাই পৃথিবী যে পথে সূর্যের চারিদিক ঘুরে। এরপর 1-2 নম্বর, একটি বিষাক্ত গ্যাসের নাম কি? একটি বিষাক্ত গ্যাসের নাম হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস। তাহলে 1-2 হয়ে গেল। এরপর 1-3, কলকাতায় কবে রিক্সা চালু হয়? 1914 সালে কলকাতায় রিক্সা চালু হয়। পানসি বলতে কি বোঝায়? এক ধরনের ছোট নৌকাকে পানসি বলে। পানসি হচ্ছে এক ধরনের ছোট নৌকা। পথের পাঁচালী কে লিখেছেন? পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে তোমার 1-6, পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পেপিরাস শব্দ থেকে পেপার শব্দ এসেছে, যেটা এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর 1-7, সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে সুনামি হয়েছিল, 2004 সালে। হরপ্পা বান কি? হরপ্পা বান হচ্ছে পার্বত্য অঞ্চলে নদীগুলো নুড়ি পাথর জমে অগভীর হয়ে যায়। বৃষ্টি হলে নদী বেশি জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ নিচের দিকে নামতে থাকে, একেই হরপ্পা বান বলে। তো কোন সালে পশ্চিমবঙ্গ 1-9 ট্রেন চালু হয়? পশ্চিমবঙ্গে 1853 সালে ট্রেন চালু হয়। কত বছর আগে সূর্যের জন্ম হয়? সূর্যের জন্ম প্রায় 450 কোটি বছর আগে। 10 নম্বর প্রশ্ন। এভাবে এক এক করে তোমাদের 10টি প্রশ্নের উত্তরে আমি দিয়ে দিলাম। এরপরে প্রশ্ন সেট 2। প্রশ্ন সেট 2-এ কি আছে? প্রশ্ন সেট 2-এ আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। যেমন, প্রথম কাগজ তৈরি হয় কোন দেশে? চীনে। চীনে প্রথম কাগজ তৈরি হয়, অর্থাৎ তোমরা এটাকে পুনরায় লিখবে। তারপরে ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কবে? 1853 সালে। পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরতে সময় লাগে 29 সমস্ত 1/2 অর্থাৎ 29.5 দিন। একটি পরিবেশ বান্ধব 2-4 পরিবহন হলো, একটি পরিবেশ বান্ধব পরিবহন হচ্ছে সাইকেল। তারপরে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায়, এটা অমাবস্যায় না, পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয়। তারপরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, এটা। তারপরে 2-7 বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে 2000টি আম গাছ রয়েছে। এরপরে 2-8 পীর সাহেবের কবরস্থানকে বলে? পীর সাহেবের কবরস্থানকে বলে তোমার মাজার, এটা আমার মাজার। তারপরে গিয়ে হলো তোমার বনে থাকে বাঘ লিখেছেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য হলো একটি নক্ষত্র। ক নম্বরের উত্তর, অর্থাৎ 2-10 হয়ে গেল। তো এখানেও কিন্তু এক এক করে 10 নম্বরের প্রশ্ন তোমাদের উত্তর বিশ্লেষণ করে দেখালাম। এরপর আমরা চলে যাব সরাসরি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আছে কি? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলকরণ। তাই দেখো, 3-1 পূর্বাভাস। পূর্বাভাস সাথে কি আছে? আবহাওয়ার মিল আছে। তারপরে 3-2 রানীগঞ্জ। রানীগঞ্জের সাথে কি আছে? কয়লা খনি। এরপরে 3-3 শিকড়। গাছের শিকড় হচ্ছে ধস রোধ করে। তারপরে 3-4 তরল সোনা
কাকে বলে? পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা। এবং সমীকার লেভি এটা একটা ধূমকেতুর নাম। তাই আমরা যদি পুনরায় দেখি পূর্বাভাস, আবহাওয়া, এভাবে করে আমি টোটালি উত্তরগুলি তোমাদের দিয়েছি। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় এখান থেকে ক্লিয়ার দেখে নিয়ে উত্তর করে দিবে। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বরের প্রশ্ন। কত বছর আগে, এখানে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটার এই প্রশ্নের উত্তরে তোমার থাকবে হলো প্রতিটা প্রশ্নে 2 মার্ক করে। হ্যাঁ, তাহলে কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? তো কত বছর আগে উত্তর পাবা আজ থেকে প্রায় 500 বছর আগে। এবং কে টেলিস্কোপ আবিষ্কার করে? ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। অর্থাৎ তোমার দুটো অংশে এক এক করে মার্ক। যেমন আজ থেকে প্রায় 500 বছর আগে হচ্ছে টেলিস্কোপ আবিষ্কার হয় এবং সে কে আবিষ্কার করে? ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। এরপর 4-এর 2, সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? যদি আমরা দেখি পৃথিবী, সূর্য, চাঁদের একে অপরের উপর প্রভাবের ক্ষেত্রে কিছু ভুল ধারণা রয়েছে। কারণ সূর্য ও চাঁদের উপর পৃথিবীর পরিবেশের কোনো সরাসরি প্রভাব নেই, বরং সূর্য চাঁদে পৃথিবীর পরিবেশকে প্রভাবিত করে। সূর্য পৃথিবীকে আলো তাপ সরবরাহ করে, যা জীবনের জন্য অপরিহার্য, এবং চাঁদ পৃথিবীর জলচর প্রাণীর উপর জোয়ার ভাটার মতো প্রভাব ফেলে। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে, 2 মার্ক পেয়ে যাবে। এরপর 3 নম্বরের প্রশ্ন, 4-এর 3, খনি অঞ্চলে ধস কিভাবে মোকাবেলা করবে? হ্যাঁ, তাহলে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলোকে ফেলে না রেখে সেগুলি বালি বা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। কয়লা খনি সংলগ্ন হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, এবং কয়লা খনি থেকে শুরু করে যে কোনো খনি থেকে অধিক পরিমাণ কয়লা না তুলে একটি নির্দিষ্ট মাত্রায় তুলতে হবে। আশা করি বুঝতে পেরেছ। 4-এর 3 এবং 4-এর 4, ধোঁয়ায় থাকা এমন 2টি বিষাক্ত গ্যাসের নাম লেখো। তাই ধোঁয়ায় থাকা প্রধান বিষাক্ত গ্যাসগুলো হলো কার্বন মনোক্সাইড, যেটা ইংরেজিতে লেখে CO, এবং হাইড্রোজেন সায়ানাইড, সংক্ষেপে যার সংকেত হলো HCN, হাইড্রোজেন সায়ানাইড। এরপরে আমরা চলে যাব 4-এর 5, জোয়ার ও ভাটা কাকে বলে? চাঁদ, জোয়ার ভাটা। চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। এই জল বেড়ে যাওয়ার ঘটনাকে জোয়ার এবং জল কমে যাওয়ার ঘটনাকে ভাটা বলে। এভাবে উত্তর লিখে দেবে, তোমরা অনায়াসে 2-এ 2 মার্ক পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। এখানে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 5টি। এখানে কিন্তু এই 5টি প্রতিটা প্রশ্ন 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা 5-এর 1, শিশুদের মূল অধিকারগুলি লেখো। শিশুদের মূল প্রয়োজনীয় অধিকারগুলো হলো 1, বেঁচে থাকার অধিকার; 2, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার; 3, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার; 4, নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার; 5, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার; এবং 7 হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। এই কয়েকটা অধিকার তোমাদের যদি সম্পূর্ণ লিখে দাও, তোমরা 3-এ 3 মার্ক পেয়ে যাবে। এরপর 5-এর 2, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত? তাহলে রাস্তায় বেরোলে কি কি করতে হবে? 1, গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। 2, বাবা মা বাড়ির কারোর সঙ্গে মোটরসাইকেল চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরাতে হবে। 3, সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। 4, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে। 5, রেলওয়ে কোচিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চালে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে 5-এর 3 নম্বর, কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়? তাহলে 28 থেকে 30 কোটি বছর আগে দামোদর মহানদী, গোদাবরী, ওয়ার্দা নদীর উপত্যকায় গভীর অরণ্য ঢাকা ছিল। ধীরে ধীরে জলভূমির সেই বড় বড় গাছগুলো প্রায় কয়েক হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ে মাটির নিচে চাপা পড়ে। সেগুলো মাটির নিচে তাপ ও চাপের ফলে কয়লায় পরিণত হয়। পরপর শখানেক চাপা পড়লে মাত্র 1 কিলোমিটার পর্যন্ত তোমার কয়লা খনি আছে, তাই তো কয়লার সৃষ্টি হয়। এরপরে 5-এর 4, স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? হ্যাঁ, এটা 5-এর 4-এ যদি আমরা দেখি কি কি উপায়। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, ধূমপান ও অ্যালকোহল বর্জন করা, এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অপরিহার্য। তাই শারীরিক স্বাস্থ্যের জন্য যেটা সুষম পুষ্টিকর খাবার গ্রহণ, ফল, শাকসবজি, শস্য, স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ খাবার, প্রক্রিয়াজাত খাবার ও আম,
জাঙ্ক ফুড এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম, প্রতিদিন শারীরিক কার্যকলাপে যুক্ত থাকুন, যেমন হাঁটা, দৌড়ানো, যোগাযোগ, যোগব্যায়াম, পর্যাপ্ত ঘুম, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানো শরীরকে সুস্থ রাখতে খুব জরুরি। ধূমপান ও অ্যালকোহল বর্জন, ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন, কারণ এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ছোটোখাটো শারীরিক সমস্যা বড় আকারে ধারণ করার আগে শনাক্ত প্রতিরোধ করার জন্য প্রতি বছর নিয়মিত চিকিৎসকের কাছে যান। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে জলচক্র, 5 নম্বর। জলচক্র কাকে বলে এবং এর ছবি অঙ্কন করতে বলছে। তাহলে জলচক্র, এখানে আমি ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখিয়েছি তোমাদের 2-3টা অপশনে, বিকল্প অপশনে দেখিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা উত্তর দেবে। সূর্যের তাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে ওঠে, মেঘরূপে ভেসে বেড়ায়, তারপর মেঘের মধ্যে ভাসমান জলকণা সমূহ ঘনীভূত হয়, বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে, শেষে ওই বৃষ্টি বা তুষার গলা জলের বেশিরভাগ অংশ নদ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায়, সেখান থেকে সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যায়। এইভাবে জল কখনো বাষ্প, কখনো মেঘ, কখনো অধঃক্ষেপণ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে অবিরাম অবর্তিত হয় যে চক্র সৃষ্টি করে তাকেই বলে জলচক্র। এর মধ্যে নদী হলো ভূপৃষ্ঠের জলচক্র অনুভূমিক অংশ এবং বাষ্পীভবন নিচ থেকে উপরে ওঠা এবং অধঃক্ষেপণ উপর থেকে নিচে নামা হলো জলচক্রের উলম্ব অংশ। আমরা যদি চিত্রটা দেখি, এরকম একটা চিত্র যদি তোমরা দেখতে পারো, এখানে ভৌমজল সঞ্চয়, ভৌমজল প্রবাহ, অনুসরণ, স্রোত, জলের স্বাদ, এখান থেকে জল উঠতেছে, জলভাগ, অধঃক্ষেপণ, বাষ্পীভবন, তারপর ঘনীভবন, মেঘ, তুষাররূপে অধঃক্ষেপণ। আমি যদি আর একটু ক্লিয়ার করে দেখাই বা একটু ক্লিয়ার করে একটু ছোটোর মধ্যে যদি বলি, জলচক্র কাকে বলে? সূর্যের তাপে বিভিন্ন জল থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘরূপে ভেসে বেড়ায়, এরপর মেঘের মধ্যে ভাসমান জলকণার সময় ঘনীভূত হয়, বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে, শেষে ওই বৃষ্টি বা তুষার গলা জলের বেশিরভাগ অংশ পুনরায় সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো বাষ্প, কখনো মেঘ, আবার কখনো তুষার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকে জলচক্র বলে। এভাবে তোমরা উত্তরটা দিতে পারো এবং এই জলচক্রের বড় করে যে ছবিটা সেটা দিয়ে দিয়েছি, এটা তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। এরপরে চলে যাব আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো অ্যাসিড বৃষ্টি। কয়লার ধোঁয়ায় অথবা বাতাসে যে কোনো জায়গা থেকে থাকে কি? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলো বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড প্রভৃতি সৃষ্টি করে। এইসব অ্যাসিড আবার বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠ ঝরে পড়ে, একেই অ্যাসিড বৃষ্টি বলে। আশা করি বুঝতে পেরেছ। এরপর 5-এর 7, বনভূমি আমাদের কি কি উপকারে লাগে? বনভূমি আমাদের জন্য অক্সিজেন তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বাতাসের পরিষ্কার রাখে, বন্যপ্রাণীদের বাসস্থান প্রদান করে, ভূমিক্ষয় রোধ করে, জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে, কাঠ, ঔষধ, খাদ্য, ফলস্বদেশ, প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে থাকে। আমি যদি একটু ডিটেলস বর্ণনা দেখাই, পরিবেশগত উপকারিতা, অক্সিজেন তৈরি এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ। গাছপালা সার শোষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে এবং পরিবেশ থেকে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। বায়ু পরিষ্কার রাখা, আবহাওয়া নিয়ন্ত্রণ করা, জলচক্র বজায় রাখা, ভূমিক্ষয় রোধ। এবং পাশাপাশি যদি আমি মানসিক বা প্রাণী বা বাস্তুতন্ত্রের জন্য যদি উপকারিতা যদি বলি, বন্যপ্রাণীর বাসস্থান। বন হলো সাপ, পাখি, বানর প্রভৃতি ভালুক আরও অনেক প্রাণীর প্রাকৃতিক বাসস্থান, বাস্তুতন্ত্র বজায় রাখা। বন বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, অনুজীবের জন্য একটি জটিল বাস্তুতন্ত্র সরবরাহ করে যা জৈব বৈচিত্র্য রক্ষা করে। তারপর মানুষের জন্য প্রয়োজনীয় দ্রব্য ও ব্যবহার, কঠিন কাগজ, কাঠ ও কাগজ, বনভূমি কাঠ, জ্বালানি কাঠ এবং কাগজ তৈরির উপাদান সরবরাহ করে। ঔষধ ও খাদ্য, অনেক গাছ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এবং বন থেকে নানা ধরনের ফল, মশলা এবং খাবার পাওয়া যায়। গৃহ নির্মাণ ও আসবাবপত্র, বনজ উদ্ভিদ গৃহ নির্মাণ আসবাবপত্র তৈরিতেও ব্যবহৃত হয়। কাজেই আমরা যে বর্ণনা দেখলাম, বন আমাদের যে যে উপকার করে, অর্থাৎ সেটা এক কথায় বর্ণনাতীত। বনভূমি আমাদের এভাবে উপকার করে থাকে। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে বা না টেনে, তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের একবার শুনলে মুখস্থ হয়ে যাবে। আর যেটা একটু বড় প্রশ্ন সেগুলি একটু বেশি দিয়েছি, তোমরা পড়ার পরে যতটুকু মনে থাকবে তাতেই দেখবে তোমরা লিখতে পারবা। যাই হোক, তোমাদের পরিশেষে বলবো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।